জন্য বিশেষ দিন এবং এই বিশেষ দিনে শ্যামাপ্রসাদ স্টাডি সার্কেলের তরফ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী তার এই জন্মদিন, আমি বলবো আবির্ভাব দিবস, মহাপুরুষদের জন্মদিন হয় না, তাদের আবির্ভাব দিবস বলা হয়। এবং রাজনীতির ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ী সত্যি একজন মহাপুরুষ এবং তার সেই দিন যেদিন তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আজকে আমরা সবাই সেই দিনকে পালন করছি শ্যামাপ্রসাদ স্টাডি সার্কেলের তরফ থেকে। মঞ্চে দিদিকে আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, তিনি এই মুহূর্তে অন্য একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য চলে গেছেন। উপস্থিত আছেন আমাদের এই শ্যামাপ্রসাদ স্টাডি সার্কেলের যিনি কর্ণধার এবং প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি মহাশয়। উপস্থিত ব্রিগেডিয়ার আশিস কুমার দত্ত, একে দত্ত, যিনি এই রাজ্যের প্রেসিডেন্ট। উপস্থিত উমাশঙ্কর ঘোষ দস্তিদার, যাকে আমরা মেজদা বলেছি। উপস্থিত ডক্টর সূর্য ব্যানার্জি, যিনি এই শ্যামাপ্রসাদ স্টাডি সার্কেলের মেডিকেল সেলের মাথা। উপস্থিত রথিন ঘোষ, বিশিষ্ট মানুষ। উপস্থিত আমাদের মধুচন্দ্রা, ডক্টর মধুচন্দ্রা কর, যিনি কলকাতার বিশিষ্ট সমাজসেবী এবং তার সাথে একজন খুব বিখ্যাত অনকোলজিস্ট অর্থাৎ ক্যান্সার বিশেষজ্ঞ। এবং যে দুজন এবং এখন তিনজন হলো, বিপ্লব চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্যরা যারা সবাই এই শ্যামাপ্রসাদ সম্মাননা পেলেন, তাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। আজকে আপনারা এখানে যারা এসেছেন তাদের সকলকে আমার তরফ থেকে আমি এই দিনে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই। এবং আজকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে কিছু বলার জন্য। মাননীয় দিদিটা আমার আগে বক্তব্য রেখেছেন এবং উনি বেশ কিছু কথা বলেছেন যে অটল বিহারী বাজপেয়ী তার জীবনের যদি আমরা তার জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের রাজনীতিতে অনেক নেতা আসেন যান, কিন্তু কিছু নেতা আছেন যারা রাজনীতিতে প্রগাঢ় এবং চিরস্থায়ী প্রভাব রেখে যান। আমি দু একটি উদাহরণ দিয়ে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাকে আমি বলছি। আজকে সেই ব্যক্তির জন্মদিন, যিনি আমাকে অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে রাজনীতির দিকে আকৃষ্ট করেছে। তার সেই ভাষণ এবং প্রত্যুৎপন্ন অতীত উত্তর, আমি সেদিন আগে, আপনারা জানেন যে সকলেই জানেন কিছুদিন আগে অটল বিহারী বাজপেয়ী একটি সিনেমা পর্যন্ত বেরিয়েছে, তার ক্লিপিং দেখছিলাম। অটল বিহারী বাজপেয়ী পাকিস্তানে গেছে, তাকে পাকিস্তানি মহিলা তিনি অটলজিকে বলছে যে আপনিও অবিবাহিত, আমিও অবিবাহিত, আমি আপনাকে বিয়ে করতে চাই। তার পরিপ্রেক্ষিতে আমাকে মেয়েদের মুখ দেখে যে কিছু উপহার দিতে হয়, তা আপনি আমাকে কাশ্মীরটা দিয়ে দিন। অটল বিহারী বাজপেয়ী বলছেন যে আমিও আপনাকে বিয়ে করতে পারলে খুব খুশি হব, কিন্তু আমাকে যে যৌতুক দিতে হবে, সেই যৌতুকে আমি পুরো পাকিস্তানে চাই। এই যে প্রত্যুৎপন্ন অতীত যে উত্তর, এবং অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের রাজনীতিতে যে স্ট্যান্ডার্ডিটি আমরা বলি, স্ট্যান্ডার্ডিটি অফ পলিটিক্স, আজকে সেই সময় এসে গেছে যে আমাদের পলিটিক্সের স্ট্যান্ডার্ডিটি ভাবতে হবে। আমাদের আনন্দ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক বলেন যে রাজনীতি মানে এমন একটা ধারণা হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে, রাজনীতি মানুষ শুধুমাত্র চৌর্য বিক্রি করার জন্য এখানে অগ্রসর হয়। রাজনীতিবিদদেরকে নিয়ে কার্টুন করা, মিম করা হয়। আমি কালকেই ফেসবুক ঘাটে দেখছিলাম, এক চোরকে ধরেছে, মিম বানিয়েছে। চোর বলছে, যাকে বাড়ির মালিক যারা ধরেছে ছবিয়ে দেখানো হয়েছে, চোর বলে অপমান করলো না, এই বড় বড় মানুষ। মানে উদ্দেশ্যটা রাজনীতিবিদদের করা হচ্ছে, এবং সেই করাটা কোনো অন্যায় নয় বলে আমি মনে করি। কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে বাংলার দিকে যদি আমরা তাকাই, তাহলে বাংলার এই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বা পরিদৃশ্যে আমরা যে দৃশ্য অন্ততপক্ষে দেখতে পাচ্ছি, সেই দৃশ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে নেতা মাত্রই চোর। তার কারণ, যদি কোনো রাজনৈতিক নেতা বা মন্ত্রীর বান্ধবীর হাতের তলা থেকে যদি 50 লক্ষ টাকা উদ্ধার হয়,
তাহলে সেই রাজনীতি নেতাদেরকে চোর যদি না বলে, তাহলে আমার মনে হয় বলা উচিত যে সমাজ ঠিক পথে যাচ্ছে না। আজকে রাজনীতি সেই স্ট্যান্ডার্ডে চলে এসেছে। আজকে রাজনীতি স্ট্যান্ডার্ড কোন জায়গায় চলে এসেছে, যেখানে একজন সাংসদ লোকসভার সিঁড়িতে দাঁড়িয়ে জোকারের মতো মিমিক্রি করছে ভারতবর্ষের অনারেবল ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। আবার সেটাকে জাস্টিফাই করছে, সে বলছে যে না, মিমিক্রি ইজ পারফর্মিং আর্ট। Yes, unity is a performing art, is a performing art. কিন্তু লোকসভার সিঁড়ি যেটা পারফর্ম করার জায়গা নয়। যদি পারফর্ম করতে হয় কপিল শর্মার সাথে যান, মিরাক্কেলে যান, মিরাক্কেলে গিয়ে মিমিক্রি করুন, দেখতে ভালো। আজকে আমরা রাজনীতির কোন জায়গায় চলে এসেছি? আর অটল বিহারী বাজপেয়ী স্ট্যান্ডার্ড ভাবা, উনি লোকসভাতে একদিন তার বক্তব্য রাখতে গিয়ে ভুল করে তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে হিটলার বলে দিয়েছিলেন, ভুল করে। সঙ্গে সঙ্গে চলে গেছেন ইস্তফা দিতে। কেন? যে আমি প্রধানমন্ত্রী সম্পর্কে ডেরোগেটিভ মন্তব্য করেছি, এমন মন্তব্য করেছি যে মন্তব্য প্রধানমন্ত্রী সম্পর্কে করা হয় উচিত হয়। দ্যাট ওয়াজ দ্য স্ট্যান্ডার্ড। এইটা ছিল আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের মাপকাঠি। আজও আমার মনে আছে, যখন 98 সাল আমি সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, অটল বিহারী বাজপেয়ী সরকারের তৈরি হয়েছে, সরকার হয়েছে, অটলজি ভাষণ দিচ্ছেন একের পর এক, বলছে যে ক্ষমতার জন্য যদি সরকার আমাকে বাঁচানোর জন্য যদি আমাকে দুর্নীতি করতে হয়, মতাদর্শের সাথে আপোষ করতে হয়, তাহলে এরকম সরকারকে আমি চিমটি দিয়েও ছোঁয়ার, চিমটা দিয়েও, অর্থাৎ যাকে ফর্সেস বলি আমরা, সেই ফর্সেস দিয়েও ছোঁয়ার চেষ্টা করবো। তার নাম অটল বিহারী বাজপেয়ী, যাকে নিয়ে আমাদের বিরোধীরা বলার আগেও 10 বার ভাবেনি। আর আজকে যারা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়ান, তারাও আজকে এই জায়গায় পৌঁছতেন না যদি না তাদের পেছনে অটল বিহারী বাজপেয়ী থাকতেন। আজকে অটল বিহারী বাজপেয়ীর অবদানের জন্য তারা বর্তমানে রাজনীতি করছে। মহিলু তার সাথে ডেভেলপমেন্টের চিন্তাধারা, কি ধরনের চিন্তা ভাবনা, ভারতবর্ষকে এক করার জন্য সোনালী চতুর্ভুজ প্রকল্প, যে অটল বিহারী বাজপেয়ী জি ভাষণ শুনে যখন আমি আস্তে আস্তে ছাত্র থেকে আরো উচ্চতর জায়গায় পৌঁছচ্ছি শিক্ষা ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতাম। আমার নিজের শহর বালুরঘাট থেকে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে যাওয়ার জন্য নাইট সার্ভিস, মানে বাস ছাড়া কোনো উপায় ছিল। আমরা যখন যাতায়াত করতাম পশ্চিমবঙ্গের রাস্তা দিয়ে ঢেউ খেলতে খেলতে যেতাম, আর যখন স্মুথ রাস্তা আসতো তখন আমরা মনে হতো, তখন বাসে ঘুমোতে ঘুমোতে চোখটা খুলে যেত, কারণ এত স্মুথলি বাস যাচ্ছে। তখন মনে হতো যে আমরা কিষানগঞ্জের উপর দিয়ে যাচ্ছি, তখন অটল বিহারী বাজপেয়ী তৈরি করা সোনালী চতুর্ভুজের উপর দিয়ে যাচ্ছি। তখন সেটা আমরা দেখতাম, তখন শাহনাজ হোসেন ওখানে এমপি ছিলেন, বড় বড় গেট তৈরি করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর ছবি। এবং আমি দেখেছি অটল বিহারী বাজপেয়ী যখন পরাজিত হলেন, আমাদের এই রাজ্যে লোকাল বামপন্থী নেতাদের, তখন বামপন্থীদের ক্ষমতায় ছিল, তাদেরকে আফসোস করতে যে একজন ভালো মানুষকে আমরা প্রধানমন্ত্রী পদ থেকে হারালাম, এর ফল হয়তো আমরা আগামী দিনে আমাদেরকে ভুগতে হবে। এবং ভারতবর্ষ ভুগেছে, পেঁয়াজের দামের জন্য আমরা অটল বিহারী বাজপেয়ীকে হারিয়ে দিয়েছি, তার মতো মানুষকে আমরা হারিয়ে দিয়েছি। পরবর্তী সময়ে আমি যখন স্কুলে চাকরি পেলাম, আমি এই ঘটনা সব জায়গায় উল্লেখ করি, জীবনের ছোট ছোট অভিজ্ঞতা। আমি সরকারকে এসএসসি দিয়ে, স্কুল সার্ভিস কমিশন দিয়ে বাড়ির কাছে স্কুলে চাকরি করতে গেলাম। সবাই বলে তখন এই স্কুলে ঢোকার সাথে সাথে শুরু হয়ে যায়, কে এবিটি তে জয়েন করবে। আর তখন ওই সারা বাংলার এবিটি, আমার জেলাতে দুটো ছিল, আইএসপির একটা সংগঠন, একটা সিপিএম এর সংগঠন, টানাটানি, এক হাত ধরে এবিটি টানছে, এক হাত ধরে সারা বাংলা টানছে, জয়েন করতে হবে। আমি তো বললাম যে আমি তো আপনাদের লোক না, আমি অন্য আইডিওলজি বিশ্বাস করি, তাতেও হবে, সে সইটা করতে হবে, মানে আইডিওলজি কোনো ব্যাপার নেই, সইটা করতে হবে। আমি দুপক্ষের কোনো জায়গায় সই করলাম না, নিরপেক্ষ জায়গায় থাকলাম। তখন যখন ওরা আস্তে আস্তে জানতে পারলেন যে আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কোন সংগঠন থেকে এসেছি, তখন আস্তে আস্তে খুলতে শুরু করলেন। বামপন্থী সংগঠন করা শিক্ষকরা গল্প করছে যে একসময় তোমরা স্কুলে আসতাম,
বর্ষার সময় সপ্তাহে একদিন করে স্কুলে আসতাম, তার বেশি আসতাম না। কেন আসাই যেত না? কিভাবে আসতাম? সাইকেল চালিয়ে চালিয়ে আসতাম, আর হাতে একটা লাঠি রাখতে হতো। কিছু দূর সাইকেল চালানোর পর, 10 মিনিট সাইকেল চালানোর পর, মাঠগার্ড আর টায়ারের মাঝে এঁটেল মাটি রেখে দেখে ওই লাঠি দিয়ে দাঁড় করে সাইকেলের দুই মাঝখান থেকে মাটি বের করতে হতো। এই তোদের প্রধানমন্ত্রী অটল বিহারী, তখন তোদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিল, এখন আমাদের সরকার চলে গেছে। ওনার আমলে এই রাস্তা তৈরি হয়, আর ওই রাস্তা দিয়ে আমরা তারপর থেকে শান্তি মতো স্কুলে আসতে পারি, প্রতিদিন স্কুলে আসতে পারি। দ্যাট ইজ দ্য মডেল অফ ডেভেলপমেন্ট। সবাই কাজ করে, সর্বস্পর্শী যে ডেভেলপমেন্ট। কারা বলছে? বামপন্থী মাস্টারমশাইরা বলছে, শিক্ষকরা বলছে যে অটল বিহারী বাজপেয়ী রাস্তা তৈরি করে দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করার জন্য আমরা স্কুলে বর্ষাকালেও আসতে পারি। এই যে সর্বস্পর্শী ডেভেলপমেন্টের ধারণা, মাননীয় প্রধানমন্ত্রী এখন বর্তমানে আমাদের নরেন্দ্র মোদী, তিনি অটল বিহারী বাজপেয়ীর অসমাপ্ত কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যে অন্তর্দয় যোজনা, যার কনসেপ্ট আমাদের পণ্ডিত দীনদয়ালজি ভারতীয় সংস্কৃতি থেকে তুলে এনেছিলেন, তা বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে গরিব মানুষের পেটে অন্ন যোগানোর জন্য আগামী 5 বছরের জন্য ফ্রি রেশন পিডিএস এর মাধ্যমে খাদ্যশস্য দেওয়ার ব্যবস্থা বর্তমান সরকার নরেন্দ্র মোদী সরকার করছে। সেটা অটল বিহারী বাজপেয়ীর অন্তর্দয় যোজনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সবার জন্য হেলথ, আয়ুষ্মান ভারত, সবার জন্য রাস্তা, যে ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, যে ধরনের রেলের উন্নয়ন হচ্ছে। আগে ভারতীয় রেল বলতে বোঝা যেত সেই লাল ধূসর আমরা আসলা ঘুরে বেড়াবে। এখন আস্তে আস্তে সেই কামরাগুলো পরিবর্তিত হয়ে এলএইচবি কোচে রূপান্তরিত হচ্ছে। আইসিএফ কোচ তা রূপান্তরিত হয়ে এলএইচবি কোচে পরিণত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ডেভেলপমেন্ট এই জায়গায় যাচ্ছে, অটল বিহারী বাজপেয়ী দেখার পথ ধরে যাচ্ছে। একাধারে কবি, সাহিত্যিক, রাজনেতা, এবং দিদিটা সঠিক করেছে, স্টেটসম্যান। এমন একজন স্টেটসম্যান যাকে তার বিরোধীরাও সমালোচনা করার আগে 10 বার ভাবতেন যে আমি অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে কি সমালোচনা করবো, কি শব্দগুচ্ছ ব্যবহার করবো। সর্বজন শ্রদ্ধেয়, সর্বগ্রাহ্য নেতা বলতে যাকে বোঝায়, অটল বিহারী বাজপেয়ী তাই ছিলেন। এবং তার যে ডেভেলপমেন্টাল যে চিন্তা ভাবনা, স্কুল চলো যোগীরা, সর্বশিক্ষা মিশন, মনে আছে আমি যখন এসএসসি দিয়ে স্কুলে চাকরি পেয়েছিলাম, আমাদের চাকরির একটা বড় অংশ এসএসসি যে সিট অ্যাড হয়েছিল তার বেশিরভাগটার স্যালারি ছিল হচ্ছে সর্বশিক্ষা মিশন থেকে। সর্বশিক্ষা মিশনের টাকায় স্যালারি, এবং পরবর্তী সময় সেই সর্বশিক্ষা মিশনের মধ্যে পরে পশ্চিমবঙ্গ সরকারের কাছে ট্রান্সফার হয়। কিন্তু সর্বশিক্ষা মিশনের মাধ্যমে কত বেকার ছেলে সে সময় স্কুল সার্ভিস কমিশনে সিট সংখ্যা বেড়ে যাওয়ার জন্য তারা সর্বশিক্ষা মিশনের মাধ্যমে সিট বাড়ার জন্য তারা এসএসসি তে চাকরি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাই আমাদের আদর্শ। আজকের দিনে তার সেই আদর্শকে আরো বারবার আমাদেরকে স্মরণ করতে হবে। যখন সাংসদের নামে অভিযোগ উঠছে যে একজন সাংসদ প্রশ্ন করার জন্য কোন একজন বিজনেসম্যানের কাছ থেকে লিপস্টিক উপহার নিয়েছে, কেউ হয়তো দামি ব্যাগ দিয়েছে, কেউ হয়তো ঘড়ি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে তিনি প্রশ্ন করছেন সেই কোম্পানির, তখন আমাদের বারবার অটল বিহারী বাজপেয়ীর কথা মনে পড়ে। এবং মনে হয় তখন যখন 22শে জানুয়ারি এগিয়ে আসে, তখন অটল বিহারী বাজপেয়ীর কথা মনে পড়ে। তিনি লোকসভাতে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে আজকে আমাদের ম্যানিফেস্টোতে, আজকে আমাদের সংকল্পপত্রে রাম মন্দির নেই, 370 ধারা বিলোপ নেই। কিন্তু কেন নেই সেটাও তিনি ক্লিয়ার করে দিয়েছেন, বলেছেন তার কারণে আমাদের সংখ্যা কম আছে। যেদিন সংখ্যা হবে সেদিন আমরা আদর্শের প্রতি অবিচল থেকে এই কাজগুলোকে সম্পন্ন করব। আর সেই অসমাপ্ত কাজ আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে হতে চলেছে। আমাদের 370 ধারা বাতিল হয়ে গেছে, আগামী 22 জানুয়ারি রাম মন্দির। মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন আজকে আমাদের 2 জন সাংসদ কম, আমাদের কিছু সাংসদ কম, তাই আমরা সরকার থেকে সরে যেতে বাধ্য হচ্ছি।
আপনারা হাসছেন, এমন একদিন দিন আসবে যেদিন কংগ্রেসের সদস্য সংখ্যা থেকে গোটা ভারতবর্ষের জনগণ হাসবে। আজকে তাই গত লোকসভা নির্বাচনে 303-এর বেশি লোকসভা সিট নিয়ে আমরা জয়যুক্ত হয়েছি গোটা ভারতবর্ষ জুড়ে। আজকে যদি আমরা এই অটল বিহারী বাজপেয়ীর যে স্বপ্নকে আমাদেরকে সার্থক করার মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যে ভারতকে সর্বোচ্চ দেশ, বিবেকানন্দ আজকের দিনে এই 25শে ডিসেম্বর, যেদিন একদিকে খ্রিস্টানদের সব থেকে বড় উৎসব বড়দিন, তার জন্য আমি ভারতবর্ষের খ্রিস্টান সমাজকে এবং অন্যান্যদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু তার সাথে আজকে হিন্দু সংস্কৃতি অনুসারে তুলসী পূজনের দিন, তার সাথে আজকে বিবেকানন্দের সেই দিন, যিনি বিবেকানন্দ সুদূর কন্যাকুমারিকাতে সেই বিবেকানন্দ রক নামে পরিচিত আজকে যে পাথর, যেখানে বিবেকানন্দ কেন্দ্র তৈরি হয়েছে যে দ্বীপের মতো, সেইখানে তপস্যায় বসেছিলেন। টানা 3 দিন তপস্যা করেছিলেন, 25, 26, 27 তারিখে আত্মোপলব্ধি হয়েছিল তার। তিনি দেখেছিলেন যে দিব্য চক্ষে যে ভারত মা আবার উঠে দাঁড়িয়েছে এবং আগের থেকে অনেক বেশি শৌর্য ঐশ্বর্য নিয়ে তিনি গোটা বিশ্বের উপরে তার কর্তৃত্ব স্থাপন করেছেন এবং বলেছেন আগামী 50 বছরের জন্য আমাদের একমাত্র আরাধ্য দেবী হোক ভারত মাতা। আজকে তাই কিছু মানুষ যারা হঠাৎ করে বিবেকানন্দ প্রেমী হয়ে ওঠে, তারা বলছেন যে বিবেকানন্দ নাকি বলে গেছেন যে গীতা পাঠ করার থেকে নাকি ফুটবল খেলা শ্রেয়। বাংলায় একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। সেই হচ্ছে এদের অবস্থা, অগ্রপশ্চাৎ করেন, শুধু মাঝখানের লাইনের অবস্থা। বিবেকানন্দ কি বলছেন? বিবেকানন্দ বলছেন যে তোমরা দুর্বল শরীরে গীতার মাহাত্ম্যকে, গীতার বাণীকে সফল করতে পারবে না, তার জন্য তোমার শরীরকে আগে শক্তিশালী করার প্রয়োজন। তোমার শরীর যদি শক্তিশালী হয় দুর্বল খেলে, তবেই কিন্তু তুমি গীতাকে ধারণ করতে পারবে। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে গীতা অর্জুনকে দিয়েছেন, নিজের বন্ধু সুদামাকে দেয়নি। অর্জুনকে গীতা প্রদান করেছিলেন, তিনি যুদ্ধ করতে পারবেন, তিনি সবল, তিনি গীতাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর আমাদের বামপন্থী বন্ধুরা বছরের পর বছর মাঝখান থেকে দুটো লাইন আমাকেও ছোটবেলায় স্কুলে পড়তে হয়েছে, আপনাদেরও পড়তে হয়েছে, সব জায়গায় ওই দুটো লাইন পুশ করা হয়। ভারতবর্ষের ইতিহাসে কিভাবে বারবার বিকৃত করা হয়েছে। আমরা এখানে মোটামুটি সবাই, আমরা যারা এখানে উপস্থিত আছি স্টাডি সার্কেলে, এখানে মঞ্চে যারা আছে, আমাদের অতিথিরা থেকে শুরু করে সবাই আমরা সমাজের প্রথিতযশা মানুষ অনেকে আছেন এখানে উপস্থিত। তাদেরকে জিজ্ঞেস করুন, আগামী 26 তারিখ বীর বালক দিবস মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে। সেই দিন কেন কাউকে জানতে দেওয়া হয়নি ইতিহাসে। কি মর্মান্তিক দুর্ঘটনা! গুরু গোবিন্দ সিং তার 4 পুত্র, 2 পুত্র তো যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন। যখন গুরু গোবিন্দ সিং তিনি শহীদ হলেন, তার 2 পুত্র জোরাওয়ার সিং, ফতে সিংকে ধরে নিয়ে যাওয়া হলো। 7 বছর 9 বছর বয়স দুজনে, বাচ্চা ছেলে। আগামী 26 তারিখ অর্থাৎ আগামীকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় সর্বভারতীয় সভাপতি এখানে আসছেন, তারা গুরুদুয়ারে যাবে শ্রদ্ধা জানাতে। কিন্তু কজন আমরা ইতিহাসের এই ঘটনাকে জানি? এটা তো ঐতিহাসিক সত্য, এখানে তো প্রমাণ আছে। তার 7 এবং 9 বছরের 2 কিশোর ছেলেকে তরবারের সামনে দাঁড় করিয়ে বলা হলো তোমরা তোমার ধর্ম ত্যাগ করো, তাহলে তোমাদের দিয়ে আমরা মাফ করে দেব। 7 বছর এবং 9 বছরের 2জন কিশোর ধর্ম ত্যাগ করতে রাজি হলো না, জ্যান্ত দেয়ালের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল। সেই ইতিহাস জানতে দেওয়া হয়নি ভারতবর্ষ। আগামীকাল সেই দিন। এখনো পাঞ্জাবের মহিলারা, শিখ মহিলারা, এমনকি অন্যান্য প্রদেশের ভারতবর্ষে যারা ধর্মপ্রাণা শিখ মহিলা আছে, তারা 15 দিন ধরে মাটিতে শুয়ে থাকেন এই কষ্টের কথা অনুভব করে। এই ইতিহাস আমাদেরকে জানতে দেওয়া হয়। ভারতবর্ষের ইতিহাসের সাথে বারবার অন্যায় হয়েছে, ভারতবাসীর সাথে অন্যায় হয়েছে। আজকে তাই আমাদের নতুন করে দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জায়গায় এসে, এই নতুন করে দেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় এসে যার ভিত অটল বিহারী বাজপেয়ী, তিনি আমাদের মধ্যে গেঁথে দিয়েছিলেন। তাই এই ভিতকে কেন্দ্র করে, ভিতের উপর যে অট্টালিকা তৈরি হয়েছে, তার মোটামুটি পিলার রেডি, ছাদ ঢালাই হয়ে গেছে। এবার বাইরের প্লাস্টার রং করার জায়গা
তাই আমাদের পথভ্রষ্ট হলে হবে না। সকলে মিলে ভারতবর্ষের জন্য আগামী দিনে অটলজির এই স্বপ্নকে সফল করার জন্য সকলে একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে দিতে হবে। তবেই আমাদের এই স্বপ্ন, অটলজির স্বপ্ন, উনি যে দেখে গেছিলেন, উনি যে বলতেন যে ভারত कोई राष्ट्र जमीन का टुकड़ा नहीं जीता जागता राष्ट्र पुरुष है, উনি নিজে বলতেন, তার লেখা কবিতা। এবং তিনি বলেছেন যে যখন আমার মৃত্যুর পর ভারতবর্ষের গঙ্গার তীরে বা অন্য কোনো নদীতে যখন অস্থি হয়ে ভাসবো, তখনও আমাদের মুখ থেকে যে শব্দ গুচ্ছ বেরোবে, আমাদের অস্থিতে যদি কেউ কান লাগিয়ে শুনে তাহলে শুনতে পাবে একটি শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, তা হলো ভারত মাতা কি জয়। আজকে সেই অটল বিহারী বাজপেয়ীকে আমরা স্মরণ করি, সেই অটল বিহারী বাজপেয়ীকে আমরা সকলে শ্রদ্ধা করি, তার প্রতি আমাদের প্রণাম জানাই, নমস্কার জানাই। এবং আমি আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম, এবং সবশেষে আরেকটি অভিজ্ঞতা। আমার সাথে একদিন কথা হচ্ছিল আমার বালুরঘাটের বিধায়ক প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। উনি বলছিলেন যে যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন টেবিলে আমরা একত্রিত হই, তখন এক এক দেশ, বিভিন্ন দেশ আর এক দেশের লেগ পোলিং করে, স্বাভাবিক এটা, তোমাদের দেশে এটা কি আছে, ওটা কি আছে। তো চায়না ভারতের সাথে সবসময় লেগ পোলিং নিয়ে থাকে, কারণ চায়না আমাদের ওয়ান অফ দ্য কম্পিটিটর ইন ইকোনমি, আপনারা জানেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইন টেকনোলজি। এখন বিজনেসেও আমরা চায়নাকে চ্যালেঞ্জ দিচ্ছি। ভারতবর্ষ পৃথিবীর সেকেন্ড মোবাইল ম্যানুফ্যাকচারে পরিণত হয়ে গেছে এই মুহূর্তে, অটলজি দেখানোর পথে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এক সময় আমরা সব থেকে বড় ইম্পোর্টারদের মধ্যে একজন ছিলাম, অর্থাৎ আমরা মোবাইল আমদানি করতাম। এখন আমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোবাইল এক্সপোর্টার, আমরা সব থেকে দ্বিতীয়তম এক্সপোর্ট মোবাইল তৈরি করি। তাই চায়নার সাথে লেগ পোলিং হতো, কিন্তু অশোকরা বলছিলেন, প্রফেসর অশোক লাহিড়ী, যে চায়নার অর্থনীতিবিদরাও পর্যন্ত একটি প্রকল্পে নির্দ্বিধায় প্রশংসা করত, তা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী চালু করে যাওয়া প্রধানমন্ত্রী সড়ক যোজনা। এই যোজনার প্রশংসা চায়নার অর্থনীতিবিদরা পর্যন্ত করত, কারণ গোটা ভারতবর্ষের গ্রাম এবং শহরকে সংযুক্তকরণ এবং গ্রাম থেকে লোকের পলায়ন আটকে দেওয়া, তার কাজ যে করেছিল মাননীয় অটল বিহারী বাজপেয়ী এই প্রধানমন্ত্রী সড়ক যোজনা করেছিল। আজ গোটা ভারতবর্ষ দিশা পরিবর্তন করার মতো কাজ অটল বিহারী বাজপেয়ী করে গেছে। নদী সংযুক্তকরণের কথা তিনি ভেবেছিলেন, যা এখনকার দিনে আমাদের করতে গিয়ে 10 বার ভাবতে হয় যে কিভাবে হবে, কিভাবে করা যাবে। তাই আজকে আসলে আমাদের সেই শপথ গ্রহণ করার দিন, যে অটল বিহারী বাজপেয়ীর সাথে যে ভুল হয়েছিল, সেই ভুল আমরা যেন রিপিট না করি। আমরা সকলে মিলে এই ভারতবর্ষের গতিপথকে যেন রুদ্ধ হতে না দিই। ভারতবর্ষ আবার সেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবের পর যে মন্ত্র আমরা বলি, বাঙালিরা বলি, ভারতবর্ষের সেই সময় চলে এসেছে। আগামী এই শতক দশক যাই বলুন না কেন, ভারতবর্ষের দশক হবে। ভারতবর্ষ গোটা বিশ্বকে পথ দেখাবে, ভারতবর্ষের নেতৃত্বে গোটা বিশ্বে এগিয়ে যাবে। এই আবেদন রেখে আপনাদের সকলকে নমস্কার করে জানিয়ে আমার